সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে তৃতীয় দিনের মতো লেকচার 3 চেক করে নিচ্ছি সবাই দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা। চেক করে নিচ্ছি সবাই দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা। মারিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। এশিয়া মহাদেশকে আমরা ভাগ করব কয়েকটা ভাগে, যেমন দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ও কালকে তো এগুলো লেখাইছি তাই না? একটু কমেন্টস করেন তো কালকে লেখাইছি কিনা। এশিয়ার দেশগুলো কালকে লেখাইছি। একটু কমেন্টস করতে হবে কালকে। বাল্টিককে বলকার লিঙ্ক একটু চেক করে দেখে নেই। হ্যাঁ, ও হ্যাঁ লিখেছি, চেক করে নিলাম গতকালকেরটা। ওকে, আজকে সরাসরি আমরা দেশের ক্লাসে চলে যাব, অর্থাৎ রাষ্ট্রগুলো পড়বো। কালকে পড়াই ফেলছি এগুলো, খুবই ভালো। দক্ষিণ এশিয়া পড়ানো না, এশিয়ার 44টা রাষ্ট্রই লিখে দিছি সম্ভবত। আচ্ছা, তাহলে আজকে আমরা রাষ্ট্রগুলো পড়ে ফেলি। আমরা সবাই শিরোনাম করি ভারত। সবাই লিখবো ভারত শিরোনাম। রাজধানী নয়াদিল্লি। ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। মুদ্রা আমরা জানি, লিখবেন জাতীয় প্রতীক অশোক চক্র। জাতীয় প্রতীক অশোক চক্র। কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। লিখবেন বর্তমান রাজ্য 28টি। বর্তমান
কেন্দ্রীয় শাসিত অঞ্চল 8টি। লিখে ফেলবেন, কেন্দ্রীয় শাসিত অঞ্চল 8টি। সীমান্তবর্তী দেশ 6টি। সীমান্তবর্তী দেশ 6টি। যেমন ভারতের সাথে সীমান্ত কার কার আছে? ন্যাচারালি তো বোঝেন যে বাংলাদেশের আছে, পাকিস্তানের আছে, চীনের আছে, নেপালের আছে, ভুটানের আছে। এই কয়টা কিন্তু আমরা বুঝি, মানে এই 5টা আছে, এইটা কিন্তু আমরা বুঝি, তাই না? তাইলে আর একটা হচ্ছে মায়ানমার। শ্রীলঙ্কার সাথে কিন্তু সীমান্তবর্তী দেশ না শ্রীলঙ্কা, মাঝখানে কিন্তু পক প্রণালী আছে। অনেক সময় আমরা মনে করি যে মায়ানমার মনে হয় ভারতের সীমান্ত, শ্রীলঙ্কা মনে হয় ভারতের সীমান্তবর্তী রাষ্ট্র। ব্যাপারটা কিন্তু তা না, কারণ শ্রীলঙ্কার ভারতের মধ্যে পক প্রণালী আছে, এটা কিন্তু দেখাইছি আপনাদেরকে। তাহলে ভারতের সাথে সীমান্তবর্তী রাষ্ট্র হচ্ছে কয়টা? 6টা। ওকে, লেখেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম মুসলমান রাষ্ট্রপতি, লেখেন জাকির হোসেন। প্রথম মুসলমান রাষ্ট্রপতি জাকির হোসেন। প্রথম নারী রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। প্রতিভা পাতিল, প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছে প্রতিভা পাতিল। একটু খেয়াল করে নেন, আমরা প্রথম নারী রাষ্ট্রপতির কথা বলেছি, প্রতিভা পাতিল। ওকে, এটুকু লেখা হইলে ডান লিখবেন। লেখা হইলে ডান লিখবেন। ওকে, লেখেন আইনসভা। আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। আইনসভা, আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, উচ্চকক্ষ, নিম্ন কক্ষ। উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, আর নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। দেখেন রাজ্যসভা আর লোকসভা, এই যে লোকসভা দেখতেছেন,
এটার মোট আসন হচ্ছে 545, 543 প্লাস 2, দুইটা হচ্ছে সংরক্ষিত আসন আর 543টা হচ্ছে নির্বাচিত আসন। 543টা নির্বাচিত আর 543টা নির্বাচিত আর দুইটা হচ্ছে অধিবাসীদের জন্য। দেখেন রাজ্যসভার মোট আসন 250টি। রাজ্যসভার মোট আসন কয়টা? 250টি। এর মধ্যে 238টা হচ্ছে নির্বাচিত আর 12টা হচ্ছে সংরক্ষিত। 12টা হলো বিশেষ ব্যক্তির জন্য, খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী, বিজ্ঞানী, এরকম বিশিষ্ট ব্যক্তির জন্য, যেমন শচীন টেন্ডুলকার হয়ে গেল রাজ্যসভার। হ্যাঁ, এই যে রাজ্যসভার সদস্য করে হচ্ছে এই 12 জনকে এইভাবে করা হয়, বাকিগুলো হচ্ছে আমাদের নির্বাচিত 238টি, তাই না? ওকে, এই রাজ্যসভায় যারা থাকে তাদের মেয়াদ হচ্ছে 6 বছর। রাজ্যসভার যারা সদস্য হয় তাদের মেয়াদ কয় বছর ভাই? 6 বছর। আর লোকসভায় যারা থাকে এদের মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর লোকসভায় যারা থাকে তারা 5 বছর, রাজ্যসভায় যারা থাকে তাদের মেয়াদ হচ্ছে 6 বছর। এবার বিধানসভা, এগুলো ভালো করে বুঝে নেন। বিধানসভা হচ্ছে রাজ্যগুলোর স্থানীয় পার্লামেন্টকে বিধানসভা বলা হয়। রাজ্যগুলোর, আপনাদের যদি ক্লাস ভালো লাগে, অনেক ক্লাস বাকি তো এখনো, আজকে মাত্র 3টা হচ্ছে। আপনাদের বন্ধু বান্ধব বিভিন্ন জন যারা জিকে নিয়ে সমস্যায় আছে একটু সাজেস্ট করে দিতে পারেন। রাজ্যগুলোর স্থানীয় পার্লামেন্টকে বিধানসভা বলে। বিধানসভা বলে। এই যে বিধানসভা, এর মোট আসন হচ্ছে 294টি। মোট আসন 294টি। তাহলে দেখেন এই বোর্ডে আমরা ভারতের আইনসভা এবং নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলেছি। এখানে দেখেছেন 250টা, 238 প্লাস 12 এরা রাজ্যসভার সদস্য। নিম্নকক্ষ লোকসভা 545। এখানে জয়ের জন্য লাগে 272টি আসন। 272টি আসন প্রয়োজন হয়, অর্থাৎ যে দলই জয়লাভ করুক তাকে 272টি আসন জয়লাভ করে তাকে আসতে হয়। তাহলে দেখতে পেলেন রাজ্যসভা, লোকসভা, এগুলো দেখতে পেলেন মোটামুটি ভাবে। একটু খেয়াল রাখেন, ভারতের মন্ত্রী হয় কয়জন জানেন? 57 জন। মন্ত্রিসভার সদস্য থেকে 57 জন। এত ডিপলি প্রশ্ন আসবে না, জাস্ট বললাম। তাহলে দেখেন একটা ছকের মধ্যে আমাদের পার্লামেন্ট নিয়ে কথা বললাম, আর একটা ছকের মধ্যে ভারতের বেসিক নিয়ে কথা বলছি। ঠিক আছে, ওকে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা লিখে ফেলবো। আমরা কিছু গুরুত্বপূর্ণ, এটুক লেখা হলে ডান লিখবেন, দয়া করে ডান লিখবেন। এইটুক লেখা হলে আপনারা সবাই ক্লাস করেন না কেন? সায়রা, সালমা, কেউই রেকর্ডিং এর অপেক্ষায় থাকবেন না প্লিজ। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, অনলাইনে আমার অভিজ্ঞতার আলোকে মোটামুটি অনলাইনে মেলা পড়াইছি। করোনার মধ্যে আমার আগে কেউ অনলাইনে আসে নাই, ঠিক আছে? এই অনলাইন সিস্টেমে পেইড ভার্সনে আমার আগে কেউ আসে নাই, কিন্তু মাঝখানে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আমি মোটামুটি ভাবে অনলাইন থেকে মানে এই জিকে ব্যাচ থেকে ছিটকে গিয়েছিলাম। বাংলাদেশে জিকে অনলাইনে যদি সুস্থভাবে সফলভাবে কেউ 70 মার্কের সার্ভিস দিতে পারে সেটা প্রলয় পাল দিবে, বলে গেলাম আপনাদেরকে। এটা ডিটারমিনেশন। আমি যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, আমার চেয়ে ভালো সার্ভিস এবং ভালো কমন কেউ আপনাকে পাওয়াইতে পারবে না। আমি তো বললাম বাংলাদেশে কেউ শুরু করে নাই আমার আগে। যেদিন লকডাউন হয় তার আগে 17 তারিখে, 17ই মার্চ আমি শুরু করেছিলাম। আমার প্রথম 6 মাসে আমার স্টুডেন্ট ছিল 3000 জন স্টুডেন্ট ছিল, যেটা মানুষ কল্পনাও করতে পারতো না। পড়াইছি, না পড়াই তো হয় না। 41-এ ক্যাডার হয়েছে, 43-এ ক্যাডার হয়েছে, 42-এ ডক্টররা ক্যাডার হয়েছে। সো আপনারা সেই আস্থার জায়গা থেকে
আমি আপনাদের সাথে কমিটমেন্ট করতেছি। আমি তো প্রথম দিনে বলেছি যে আমার কমিটমেন্টের অভাবে, আমার ঘাটতি থাকার কারণে, আমার ভুলের কারণে অনেকেই আমার থেকে মুখ সরিয়ে নিয়েছে। সবাই জানে আমি ভালো পড়াই, এটা নিয়ে ডাউট নাই, সবাই বলে ভালো পড়ায়, কিন্তু সময় দেয় না, ব্যস্ত, এইতে একটা বদনাম আছে। এই যে যে ব্যাচটা চালু করেছি, এইখানে আর কোনো বদনাম হবে না। আমি একটা প্রতিষ্ঠানে ইদানিং, আপনারা জানেন যে আমি কনফিডেন্সেরও টিচার। কনফিডেন্সে এই মাসেও আমার 13 দিন শিডিউল আছে। আমি 13 দিন থেকে 6 দিন শিডিউল ক্যান্সেল করছি শুধু যেন ব্যাচটা ঠিক মতো চালাইতে পারি। আমি শিডিউল দেওয়ার কথা 25 দিনের উপরে, আমি বলছি ভাই 10 দিনের উপরে শিডিউল দিয়েন না। সেখানে 13 দিন শিডিউল, আমি 6 দিন শিডিউল কেটে দিয়েছি। 7 দিন ক্লাস নেব এই মাসে। সো ব্যাচে সবচেয়ে গুরুত্ব দেব। আমাকে মানুষ জিকে দিয়ে চিনে, আমি জিকে টিচার, ওইটাতে আমি সারা বাংলাদেশ সে এই কোচিং লাইনে শাসন করতে চাই। জিকে সর্বোচ্চ পড়াইতে চাই, সর্বোচ্চ কমন ফেলাইতে চাই। 55 থেকে 60টা প্রশ্ন আপনার কমন পড়বে, সেইভাবে পড়াবো এবং এইভাবে গুছাই দিব। আগেই বলে রাখি, মহাদেশগুলো পড়ার সময় একটু বিরক্তি লাগতে পারে, কারণ মহাদেশগুলো এখানে কোনো রসকস নাই, এখানে আলাদা কোনো কথাবার্তা নাই, শুধু ইনফরমেশন, ডেটা আপনাকে মুখস্থ করতে হবে। তবে যখন যুদ্ধ, বিপ্লব, চুক্তি, সংগঠনে যাবেন তখন মজা পাবেন। যারা আগে ক্লাস করেছেন তারা জানেন, মজা পাবেন। ঠিক আছে, এবার ভারত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা লিখব। ভারত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখব। দেখেন, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতের। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। লিখেন। তারপর লেখেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত। লেখেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় বিদেশ মন্ত্রী। আসতেই পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় বিদেশ মন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় কি? বিদেশ মন্ত্রী। লেখেন, প্রতিবেশী প্রথম। এই নীতির প্রবক্তা কে? বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী প্রথম, এই নীতির প্রবক্তা নরেন্দ্র মোদী। প্রতিবেশী প্রথম, এই নীতির প্রবক্তা নরেন্দ্র মোদী। পরীক্ষা আসতে পারে, চিকেন নেক কি? চিকেন নেক। চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি শিলিগুড়ি করিডোর। চিকেন নেক হচ্ছে শিলিগুড়ি করিডোর। এটা বাংলাদেশ ও নেপালকে পৃথক করেছে। এই শিলিগুড়ি করিডোর কি করছে? বাংলাদেশ, নেপাল পৃথক করেছে, মানে মাঝখানে হচ্ছে পশ্চিমবঙ্গ। মাঝখানে হচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আর নেপালকে পৃথক করেছে। মাঝখানে কি? মাঝখানে হচ্ছে পশ্চিমবঙ্গ। মাঝখানে হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা 21 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য। ওকে, বাংলাদেশ নেপাল পৃথক করেছে
এই করিডোর, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, একটু লিখে নিন, খুবই ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা অবশ্যই লিখে নেবেন। এইটুকু লেখা হলে ডান লেখেন, এটা আর একটা টপিকস গেল আর কি, গুরুত্বপূর্ণ কিছু উপরে লিখে নেন, ইম্পর্টেন্ট টপিকস বা গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহ, তথ্য। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ উল্লেখযোগ্য যারা ভারতের বিখ্যাত ব্যক্তি ছিলেন তাদেরকে নিয়ে কথা বলবো। তাহলে ভারত শেষ, ভারত আর চীন গতদিনও বলেছি যে একটু বেশি সময় নিয়ে পড়তে হবে, কারণ ভারত এবং চীন থেকে মোস্ট প্রবাবলি দুইটা প্রশ্নই হবে। ঠিক আছে, এবারও হবে, বরাবরের মতো এবারও হবে, অতএব এই জায়গাটা আমাদেরকে পড়তে হবে। আমরা প্রথমেই যাকে লিখব তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীর আসল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধীর আসল নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা উপাধি দেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তার উপাধি হচ্ছে ভারতের জাতির জনক। ভারতের জাতির জনক, তার উপাধি হচ্ছে ভারতের জাতির জনক। তার হত্যাকারী নাথুরাম গডসে। এটা আবার বাংলাদেশ অ্যাফেয়ার্স এর মধ্যে কিছু পড়ানো হবে। সে যেসব আন্দোলনের সাথে জড়িত ছিলেন, অসহযোগ সত্যগ্রহ, তারপরে হচ্ছে ভারত ছাড়, এই আন্দোলনগুলোর সাথে তিনি নেতৃত্ব দেন। এই আন্দোলনগুলো তিনি নেতৃত্ব দেন। আত্মজীবনীমূলক গ্রন্থ, আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো দ্য স্টোরি অফ মাই experiments of the story of my experiments with truth, experiments with truth। আর একটা লাইন লিখে রাখেন, ANC মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এটা একটা আফ্রিকার রাজনৈতিক দল, নেলসন ম্যান্ডেলা এই দলে ছিলেন। এটি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন, এটি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। মহাত্মা গান্ধী এটি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তাহলে আমরা মহাত্মা গান্ধী সম্পর্কে জানলাম। আমরা এখন লিখব জওহরলাল নেহেরু। এইটা হয়ে গেলে একটু ডান লেখেন, সায়রা সালমা, অল্পনা জামান, জুয়েল, মেহনাজ মজুমদার, মারিয়া আক্তার। শোনেন, কেউই কিন্তু লাইভ মিস করেন না। একদিন বলেছি এই যে এই লাইভ আপনার লাইভ দিবে, এটা জীবন দেয়। আর রেকর্ড এই যে থাকবে আজীবন, এই গ্রুপে আপনারা থাকবেন, এই রেকর্ডটা হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে, এটা সাপোর্টিং এর কাজ, আর এটা হচ্ছে জীবন দিবে।
সাপোর্ট দিবে, এটা জীবন দিবে। বুঝতে পেরেছেন? অতএব লাইভ মিস করলে যারা ভাবেন যে আমি করব, রেকর্ড দেখে নিব, এটা আসলে হয় না, এটা হয়ে ওঠে না কারো কখনো। হ্যাঁ, এই ভুলটা কেউ করবেন না দয়া করে। এই ভুল করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। লেখেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু নিয়ে আসলে আমাদের পড়ার কিছু নাই। উনি হচ্ছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আগেই লেখাইছি, লিখবেন দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয় ভালো হয়। এটি হচ্ছে জওহরলাল নেহেরুর উক্তি। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয় ভালো হয়। দেশ ভালো হয় যদি দেশের বিশ্ববিদ্যালয় ভালো হয়। এটা কার উক্তি? জওহরলাল নেহেরুর উক্তি। লিখবেন লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী লিখবেন। তিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ জওহরলাল নেহরুর পরে তিনি প্রধানমন্ত্রী হন। তাকে বলা হয় শান্তির মানুষ। কি বলা হয়? শান্তির মানুষ বলা হয়। তাকে বলা হয় শান্তির মানুষ। এরপরে লিখবেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। লেখেন লেখেন তাকে হত্যা করেছে, মানে তার হত্যাকারী, তার দেহরক্ষী শতবন্ত সিং। শতবন্ত সিং, তার দেহরক্ষী শতবন্ত সিং তাকে হত্যা করেছে। আর বাকিটা আপনারা জানেন যে এই মহান ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতটা অবদান রেখেছে, এটা তো আপনারা মোটামুটি জানেন। লিখবেন রাজীব গান্ধী। সবাই লিখবেন রাজীব গান্ধী। লেখেন ইনিও প্রধানমন্ত্রী এবং তিনি ভারতের শান্তি শৃঙ্খলা রক্ষায় সৈন্য পাঠান। লিখেন ভারতের শান্তি শৃঙ্খলা রক্ষায় সৈন্য পাঠান। ভারতীয় সৈন্য তিনি প্রেরণ করেছিলেন। শান্তি শৃঙ্খলা রক্ষায় তিনি ভারতীয় সৈন্য পাঠিয়েছিলেন। দেখেন এটা থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হলো বোবস কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। বোবস কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। অর্থাৎ বোবস হচ্ছে সুইডেনের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে তিনি ঘুষ নিয়েছেন বলে জানা যায়। এই জন্য বলা হয় বোবস কেলেঙ্কারির সাথে তিনি জড়িত ছিলেন। তিনি আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। আমরা লিখব, ওটা লেখার দরকার নাই, কি ওটা কিভাবে নিহত হয়েছে দরকার নাই, বাট বোবস কেলেঙ্কারি একটা লাইন জানলেই হবে। এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম লেখেন বিশিষ্ট বিজ্ঞানী ও রাজনীতিবিদ। তার পুরো নামটা লিখেন। তার নামটা হচ্ছে আবুল পাকির লেখেন আবুল পাকির জয়নুল আবেদিন।
আবুল কালাম। আবুল পাকির জয়নুল আবেদিন আবুল কালাম, তার পুরো নাম হচ্ছে আব্দুল কালাম। আব্দুল কালাম তার পুরো নাম। লেখেন তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। 11তম রাষ্ট্রপতি ছিলেন। তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। লেখেন তার আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মজীবনীমূলক গ্রন্থ উইংস অফ ফায়ার। আত্মজীবনীমূলক গ্রন্থ উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার, তার আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার। লেখেন ডক্টর মনমোহন সিং। এক ভারত পড়তে গিয়ে জানি পেরেশান হয়ে যায় না, যে না পড়ালেখা ছেড়ে দিলাম, আন্তর্জাতিক আর পড়বো না, পড়তে হবে, গায়ে কিচ্ছু করার নাই। লেখেন ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী। ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী। লেখেন তাকে বলা হয় ইকোনমিক্স রিফর্ম অফ ইন্ডিয়া। ইকোনমিক্স রিফর্ম অফ ইন্ডিয়া। ইকোনমিক্স রিফর্ম অফ ইন্ডিয়া বলা হয় তাকে। এরপরে লিখেন প্রণব মুখোপাধ্যায়। মুখোপাধ্যায় লেখেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি বা একমাত্র, ভারতের একমাত্র, প্রথম লেখার দরকার নাই, ভারতের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। ভারতের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। ভারতের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। এরপরে লেখেন মাদার তেরেসা। মাদার তেরেসা লেখেন, এখান থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং আমরা খুব বিপদে পড়ি, ভুল করি, সেটা হলো তিনি আলবেনিয়ান না মেসিডোনিয়ান। এটা নিয়ে আমরা খুব বিপদে পড়ে যাই। এই বিপদ কেটে যাবে আজকের পরে, এটা থাকবে না। লেখেন তিনি আলবেনীয় পরিবারে, আলবেনীয় পরিবারে মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন। আলবেনীয় পরিবারে মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি আলবেনীয় পরিবারে মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন। লেখেন তিনি 1948 সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন।
নাগরিকত্ব লাভ করেন। 1948 সালে ভারতের নাগরিকত্ব লাভ করেন। 1950 সালে দুস্থ মানবতার সেবায় গড়ে তোলেন মিশনারিজ অফ চ্যারিটিস। 1950 সালে তিনি গড়ে তোলেন মিশনারিজ অফ চ্যারিটিস। 1950 সালে গড়ে তোলেন তিনি মিশনারিজ অফ চ্যারিটিস। দেখেন অমর্ত্য সেন। অমর্ত্য সেন কি সবাই জানেন, একজন অর্থনীতিবিদ এবং যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। তার পৈতৃক নিবাস হচ্ছে বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। লেখেন তার গবেষণা লেখেন জনকল্যাণ অর্থনীতি। ক্ষুধা ও দুর্ভিক্ষ। জনকল্যাণ অর্থনীতি, দুর্ভিক্ষ ও ক্ষুধা উল্টে গেছে, হ্যাঁ, দুর্ভিক্ষ ও ক্ষুধা, এগুলো আবার যেভাবে আছে এভাবে লিখতে হবে, আপনি আপনার মতো করে লিখতে পারবেন না। দুর্ভিক্ষ ও ক্ষুধা। এরপরে লিখবেন দারিদ্র্যর অন্তর্নিহিত কারণ। দারিদ্র্যর অন্তর্নিহিত কারণ, এইগুলো নিয়ে তিনি গবেষণা করেন। ওকে, লেখেন 1998 সালে তিনি অর্থনীতিতে নোবেল পান। 1998 সালে তিনি অর্থনীতিতে নোবেল পান। এটা ছিল চয়ন তত্ত্ব, সামাজিক চয়ন তত্ত্ব বা কল্যাণ অর্থনীতির উপরে। সামাজিক চয়ন তত্ত্ব বা কল্যাণ অর্থনীতির উপরে। আমি আশাবাদী আমার কাছে যারা ভর্তি হয়েছেন সবাই বিসিএস এর ক্যান্ডিডেট। এইটা আবার শুধু প্রাইমারি, শুধু নিবন্ধনের কেউ থাকলে তার আবার এটা হজম হওয়া কষ্ট। যদি রিয়েলি ক্যাডার হইতে চান এইগুলো আপনাকে হজম করতে হবে, ঠিক আছে? ক্যাডার হইতে হলে এগুলো আপনাকে হজম করতেই হবে, কিছু করার নেই। আর যদি ক্যাডার না হইতে চান প্রাইমারি নিবন্ধন, তার জন্য এতগুলো জিনিস লাগবে না। তার উল্লেখযোগ্য গ্রন্থ অনেকগুলো আছে, তার মধ্যে পভার্টি অফ, লেখেন পভার্টি অফ ফ্যামিনাইস, পভার্টি অফ ফ্যামিনেস। এইটা একটা পরীক্ষায় আছে। দ্য আইডিয়া অফ জাস্টিস, এটা আসে পরীক্ষায়। দ্য আইডিয়া অফ জাস্টিস, দ্য আইডিয়া অফ জাস্টিস পরীক্ষায় আসে। দ্য আইডিয়া অফ জাস্টিস, এই দুইটা পরীক্ষায় খুব আসে, পভার্টি অফ ফ্যামিনিস আর দ্য আইডিয়া অফ জাস্টিস। দ্য আইডিয়া অফ জাস্টিস অনেকবার পরীক্ষায় আসছে। বিসিএস জিকে পড়লে অবশ্যই প্রাইমারির কভার হবে, ওভার কভার হবে। কিন্তু আমার কথা হচ্ছে শুধু প্রাইমারি মাইন্ডেড যারা, তারা বিসিএস এর এই ওজন নিতে পারবে না। এই ভারত তো
এই যে যে জায়গাটা, প্রাইমারি ক্লাস হলে এশিয়া মহাদেশ শেষ হয়ে যেত এতক্ষণ, কিন্তু এতক্ষণে ভারত শেষ হয় নাই, তাহলে বোঝেন। তো এই জন্যই বলছি যে হজম করতে কিন্তু কষ্ট হবে, স্বাভাবিক। আমাদের ভারতই এখন পর্যন্ত শেষ করতে পারিনি। এবার লেখেন অভিজিৎ ব্যানার্জি, কিন্তু আজকে যে ক্লাস নিয়ে দিচ্ছি মনে রাখেন আজীবন কাজে লাগবে। অভিজিৎ ব্যানার্জি, ইনিও একজন অর্থনীতিবিদ যিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। এটা আপনারা জানেন যে অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার পান এশিয়ার দ্বিতীয় ব্যক্তি হিসেবে, চতুর্থ বাঙালি হিসেবে। তার নোবেল পাওয়া নিয়ে যেটা বৈশ্বিক দারিদ্রতা দূরীকরণে গবেষণার জন্য তিনি এই নোবেল পান। স্যার বোর্ডটা একটু জুম করে দেন। আচ্ছা ঠিক আছে, বলবেন তো? আচ্ছা ঠিক আছে, যারা ল্যাপটপে দেখতেছেন তাদের সমস্যা হবে না, যারা মোবাইলে দেখতেছেন হয়তো একটু সমস্যা হতে পারে। আশা করি হয়েছে, কিছুটা জুম করছি, বেশি জুম করলে আবার ব্লার হয়ে যায়। হ্যাঁ, ওকে। অভিজিৎ ব্যানার্জি কিসের উপরে নোবেল পান? অভিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী, যদিও তিনি ইন্ডিয়ান, মানে কিন্তু আমেরিকান, মানে ইন্ডিয়ান বংশোদ্ভূত কিন্তু আমেরিকান, মানে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান আর কি। সে 1998 লাইনটা বলবেন। 1998 সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করেন, এইটা বলেছি। সামাজিক চয়ন তত্ত্ব বা কল্যাণ অর্থনীতি এর উপরে গবেষণা করে, সামাজিক চয়ন তত্ত্ব বা কল্যাণ অর্থনীতির উপর গবেষণা করে। এখন আরো দেখা যাচ্ছে না, কি বলেন? কি বলেন, দেখা যাচ্ছে না? বৈশ্বিক দারিদ্র দূরীকরণের এই যে বৈশ্বিক দারিদ্র দূরীকরণের উপর গবেষণা করে তিনি এই নোবেল পুরস্কার লাভ করেন। এই দেখা যাচ্ছে না, বলেন তো একটু, একটু বলেন তো। ওকে, এবার আরো কিছু শেষ কিছু স্থান নিয়ে কিছু তথ্য দিব, ভারতের গুরুত্বপূর্ণ স্থান। স্থান স্থান যেমন পরীক্ষা কিন্তু আসছে যে সিকিম রাজ্য কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? সিকিম রাজ্য কবে ভারতের অন্তর্ভুক্ত হয়? স্যার কিনারে লিখলে দেখা যায় না, কি বলেন? আবার আমি তো একটা ডিভাইস দিয়ে দেখি, এই যে আমি ক্যামেরা থেকে সরে যেয়ে কি করি, আর একটা ডিভাইসে দেখি লেখা দেখা যাচ্ছে কিনা, কি হচ্ছে না হচ্ছে, এগুলো তো আমি পর্যবেক্ষণ করেই লিখতেছি। সিকিম রাজ্যে কবে ভারতের অন্তর্ভুক্ত হয় এটা আসে পরীক্ষায়, লিখে রাখেন 1975 সালে। 1975 সালে লিখে রাখেন। তারপরে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র পরিচালিত স্বাস্থ্য বীমা, বিশ্বের বৃহত্তম রাষ্ট্র পরিচালিত স্বাস্থ্য বীমা, লেখেন মোদি কেয়ার। মোদি কেয়ার লিখবেন, মোদি কেয়ার। লেখেন ওয়াইফাই এর শহর বলা হয়, ওয়াইফাই এর শহর বলা হয় বেঙ্গালুরুকে। ওয়াইফাই এর শহর বলা হয় বেঙ্গালুরুকে। সিলিকন ভ্যালি বলা হয়, এগুলো আবার প্রাইমারি নিবন্ধনের জন্য লাগতে পারে। সিলিকন ভ্যালি বলা হয় কর্ণাটক
কর্ণাটককে। সিলিকন ভ্যালি বলা হয় কোনটাকে? কর্ণাটককে। লেখেন 5 নম্বরে নিরাপদ ভবন, ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। স্যার ওয়াইফাই তো কলকাতা পেলাম, ওয়াইফাই এর শহর হচ্ছে বেঙ্গালুর, কলকাতা কোথায় পাইছেন? কলকাতাও আছে কিন্তু ওয়াইফাই এর শহর বলা হয় বেঙ্গালুরকে। আচ্ছা, এরপরে লিখবেন স্বর্ণ মন্দির, ভারতের অমৃতসরে। অমৃতসরে স্বর্ণ মন্দির হচ্ছে ভারতের অমৃতসরে স্বর্ণ মন্দির। আপনাদেরকে নোট দেওয়ার জন্য, পিডিএফ নোটের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিব, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করবেন, সেখানে ইয়েগুলো দিয়ে দিব, নোটগুলো দিয়ে দিব। ওকে, লেখেন টাইগার হিল। টাইগার হিল এটা হলো লাদাখ, ভারত অংশে। টাইগার হিল এটা একটা যুদ্ধক্ষেত্র বলা হয় এটাকে, হ্যাঁ, টাইগার হিল। আবার একই টাইগার হিল আছে যেটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য। টাইগার হিল দুইটা, একটা লাদাখ সীমান্তে টাইগার হিল যেটা বিখ্যাত যুদ্ধক্ষেত্র, আর একটা হচ্ছে দার্জিলিং এ। দার্জিলিং এ এটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য। দার্জিলিং এ এটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য। অবসর শেষে 49 মিনিটের মাথায় আমরা ভারত শেষ করতে পেরেছি। আমি বলেছিলাম এশিয়া একদিনে কখনোই হবে না, একদিনে কখনোই এশিয়া সম্ভব না শেষ করা, আগেই বলেছি। এই ধৈর্য নিয়ে বসবেন, এই ধৈর্য আছে সবার। পাকিস্তান পড়াবো না, পাকিস্তান থেকে প্রশ্ন তেমন একটা হয় না, পাকিস্তান লাগবে না। ধৈর্য আছে সবার? ধৈর্য আছে? হ্যাঁ, আফগানিস্তান লেখেন, আফগানিস্তান রাজধানী হচ্ছে কাবুল। কাবুল, আফগানিস্তানের রাজধানী কি? কাবুল। লেখেন ভাষা, যেগুলো আসে পরীক্ষায় শুধু তাই দিচ্ছি, এখানে বেশিক্ষণ দিব না। পশতু, ভাষার নাম হচ্ছে পশতু। লিখবেন আইনসভা লিখবেন, আইনসভা। ন্যাশনাল অ্যাসেম্বলি, আইনসভা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। আর এই আইনসভার মধ্যে যারা হচ্ছে বিভিন্ন গোত্রের প্রবীণ নেতা, যেটাকে বলা হয় লয়া জিরগা, মানে আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি, কিন্তু এইখানে যারা হচ্ছে বিভিন্ন গোত্রের উপজাতি প্রবীণ নেতা, তাদের যে সংগঠন, এই সংগঠনের নাম হচ্ছে লয়া জিরগা। সংগঠনের নাম হচ্ছে লয়া জিরগা। লেখেন শেষ বাদশাহ। শেষ বাদশাহ, আফগানিস্তান তালেবানদের ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা সাম্প্রতিকের মধ্যে পড়াবো। জহির শাহ, শেষ বাদশাহ জহির শাহ।
জহির শাহ। ওকে, আসেন এবার নেপাল। নেপাল লেখেন, নেপাল লেখেন বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল। 2006 সালে সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল। 2006 সালে সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। রাজধানী আমরা সবাই জানি কাঠমান্ডু। রাজধানী হচ্ছে কাঠমান্ডু। এরপরে লেখেন বিশ্বের তথা নেপালের প্রথম নেপালের প্রথম রাষ্ট্রপতি, প্রথম নারী রাষ্ট্রপতি। আবার বলেন, কি আবার বলবো? বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল। সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়। লিখবেন বিদ্যা দেবী ভান্ডারী। বিদ্যা দেবী ভান্ডারী বিশ্বের একমাত্র নারী রাষ্ট্রপতি এবং নেপালের তো প্রথম নারী বটে। আচ্ছা, লিখেন, সরি, নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি লেখেন। আমি একটা ভুল বলে ফেলেছি। নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি সবাই লেখেন। লেখেন সর্বশেষ রাজা। সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব, মানে জ্ঞানেন্দ্র। জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব। বীর বিক্রম শাহদেব। লেখেন নেপাল হচ্ছে বিশ্বের সর্বকনিষ্ঠতম গণতান্ত্রিক রাষ্ট্র। বিশ্বের সর্বকনিষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্র নেপাল। বিশ্বের সর্বকনিষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্র নেপাল। রাষ্ট্রপতিটা আবার ক্লিয়ার করেন। বিদ্যা দেবী ভান্ডারী নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি। শেষ কথা, শেষ। প্রথম নারী রাষ্ট্রপতি। কারণ ওই প্রথম নারী রাষ্ট্রপতি বিশ্বের হলো শ্রী মাভো বন্দন নায়েক। ওটা শ্রীলঙ্কার, গুলাই ফেলছিলাম দুইটাকে। হ্যাঁ, ওকে, লিখে ফেলেন নেপালের প্রেসিডেন্টের বাসভবন। বাসভবন শীতল নিবাস। নেপালের প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে শীতল নিবাস। লেখেন নেপালের সেনাবাহিনীকে বলা হয় গুর্খা। কিভাবে লিখবো এত কঠিন খারাপ জিনিস? গুর্খা, গুর্খা, গুর্খা। লেখেন গুর্খা। এই হলো নেপালের সেনাবাহিনী। ওকে, নেপাল দেখছেন জুম করার পরে লেখা কেমন দামড়া দামড়া লেখা হইতেছে। আসেন ভুটান। দেখেন এখন তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আবার চীনে গিয়ে আমরা আবার বেকায়দায় পড়বো, এই জন্য চীনে আজকে যাবই না। আজকে ছোট ছোট রাষ্ট্রেই থাকবো। লেখেন ভুটান। লেখেন ভুটানের রাজধানী।
থিম্পু। থিম্পু ভুটানের রাজধানীর নাম থিম্পু। লেখেন মুদ্রার নাম গুলট্রাম। গুলট্রাম, মুদ্রার নাম গুলট্রাম। মুদ্রার নাম গুলট্রাম। ভাষার নাম দোজংখা। ভাষার নাম দোচংখা। আইনসভা মংডু, এগুলো পরীক্ষায় আসে। আইনসভা মংডু, আমি যেগুলো লিখতেছি এগুলো পরীক্ষায় বেশ আসে। ঠিক আছে, এগুলো পরীক্ষায় বেশ আসে। বেশি ইয়ে হয়ে গেছে তো লেখাগুলো খুব বিশ্রী লাগতেছে। আইনসভা হচ্ছে মংডু। লেখেন পৃথিবীর প্রথম ধূমপান মুক্ত দেশ। পৃথিবীর প্রথম ধূমপান মুক্ত দেশ। আমরা কিন্তু ওই যে আফগানিস্তান পড়ে আসছি, কিন্তু তালেবান পড়ি নেই। এইগুলো আমি আলাদা একটা ক্লাসে, যত ক্রাইসিস আছে এক ক্লাসে সব দেব। তালেবান ক্রাইসিস না, তালেবানদের জয় আর কি, শ্রীলঙ্কার ইকোনমিক্যাল ক্রাইসিস, কাশ্মীর ক্রাইসিস, আজারবাইজান আর্মেনিয়া, প্যালেস্টাইন ক্রাইসিস, রাশিয়া এবং ইউক্রেন, এই সবগুলো এক ক্লাসে শেষ করব এবং সেই ক্লাস থেকে 2-3টে প্রশ্ন পাবেন। ওকে, লেখেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার লিখবেন শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনে পুরা কোটে। শ্রী জয়বর্ধনে পুরা কোটে। শ্রী জয়বর্ধনাপুরে কোটে। ওকে, মুদ্রা আলাদা করে পড়ায় দেবো, টেনশন করেন না, আমি থাকতে টেনশন করেন না। লেখেন ভাষা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিচ্ছি। হ্যাঁ, রাজধানী, ভাষা সিংহলি। ভাষা হচ্ছে সিংহলি। এরপরে লেখেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রী মাভো বন্দরনায়েক। শ্রী মাভো বন্দরনায়েক। চলে আসেন শ্রীলঙ্কা থেকে, কারণ এগুলো আবার আমরা ঢুকবো। হ্যাঁ, মালদ্বীপ, তাহলে সার্কভুক্ত দেশগুলো শেষ হয়ে যায়। মালদ্বীপ, লেখেন সবাই মালদ্বীপ। এখান থেকে একটা প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। এই রাষ্ট্রটা হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। লেখেন এটার রাজধানী খুব ইম্পর্টেন্ট না, কিন্তু মুদ্রা ইম্পর্টেন্ট। রাজধানী তো হচ্ছে মালে। রাজধানী হচ্ছে মালে, আর মুদ্রা হচ্ছে রুপিয়া। মুদ্রা হচ্ছে রুপিয়া। লেখেন আইনসভা, ইম্পর্টেন্ট। আইনসভা, মজলিস। আইনসভা মজলিস, ভাষা দ্বিবেহী।
ভাষা দ্বিভেয়ী। ওকে, এবার আসেন আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যাচ্ছি, অর্থাৎ সার্কভুক্ত 8টা রাষ্ট্র মোটামুটি শেষ। আর যতটুকু সময় আছে, আমাদের হাতে সময় আছে আরো 28 মিনিট, মানে আপনার 1.5 ঘন্টা করতে চাইছেন, 1.5 ঘন্টায় নিব, সমস্যা নেই। 28 মিনিটে আমরা দক্ষিণ পূর্ব এশিয়া তো পার করবই, তারপরে দেখি আরো পার করতে পারি কিনা। মানে মোটামুটি 2টা ক্লাসের মাধ্যমে আমরা এশিয়া শেষ করব, এরপরে আফ্রিকা 1 ক্লাস, ইউরোপ আর 1 ক্লাস, আমেরিকার 1 ক্লাস। ঠিক আছে, অর্থাৎ এই কয়টা ক্লাসই আপনার কষ্ট হবে, প্রথম 5-6টা ক্লাস খুব কষ্ট হবে মহাদেশগুলো, এরপরে আর কষ্ট হবে না, এরপরে সুখ আর সুখ, সুখের জ্বালায় অসুখ। ওকে, লেখেন থাইল্যান্ড, লেখেন থাইল্যান্ড, অর্থাৎ এর অর্থ হচ্ছে মুক্ত ভূমি। পরীক্ষায় আসে থাইল্যান্ড অর্থ কি ভাই? মুক্ত ভূমি। এই দেশটা কারো অধীনে ছিল না। থাইল্যান্ড অর্থ হচ্ছে মুক্ত ভূমি, এটা কারো অধীনে ছিল না। এখানে আসে যে দীর্ঘ সময় যে রাজা ছিলেন, এই মানে থাইল্যান্ডের দীর্ঘমেয়াদী যিনি রাজা ছিলেন, এই রাজার নামটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, যার নামটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। থাইল্যান্ডের রাজা, সবাই লিখবেন, দীর্ঘস্থায়ী রাজা যিনি 1946 থেকে 2016 সাল পর্যন্ত, অর্থাৎ এই 54-70 বছর ক্ষমতায় ছিল। ভূমিবল, তার নাম হচ্ছে ভূমিবল, পুরো নাম হচ্ছে ভূমিবল আদুলেস, পুরো নাম হচ্ছে ভূমিবল আদুলেস। এরপরে শিরোনাম করেন মিয়ানমার, এরপরে শিরোনাম মিয়ানমার, এটার প্রাচীন নাম হচ্ছে ব্রহ্মদেশ। প্রাচীন নাম হচ্ছে ব্রহ্মদেশ। রাজধানী নাইপিদো, রাজধানী, মুদ্রাও ইম্পর্টেন্ট, কিয়াট, মুদ্রা কিয়াট, লিখে নেন। লিখছেন সবাই? আপনারা জানেন যে এখানে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচি সহ তার দলের লোকজন এখন বন্দী অবস্থায় রয়েছে। এটাও একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা আলোচনা করব আপনাদের সাথে। তার আগে আমরা যার নাম লিখব তার নাম হলো অং সান, অং সান, অং সান লিখব, অং সান। অং সান হচ্ছে মিয়ানমার রাষ্ট্রের জনক, রাষ্ট্রের জনক, এই মিয়ানমার রাষ্ট্রের জনক, অর্থাৎ এই অং সান হচ্ছে অং সান সুচির পিতা। বুঝতে পেরেছেন? এই অং সান হচ্ছে মিয়ানমারের রাষ্ট্রের জনক। ওকে, এবার আসেন সিঙ্গাপুর। সিঙ্গাপুর, সিঙ্গাপুর, লেখেন সিঙ্গাপুরের ভাষাটা, আবার রাজধানীও অনেক পরীক্ষায় আসে, সিঙ্গাপুর সিটি,
ভাষা মান্দারিন, মানে যে চীনের ভাষাটা, হ্যাঁ, মান্দারিন, এটা দেখতে হবে। সিঙ্গাপুরের ভাষা হচ্ছে কি? মান্দারিন। সিঙ্গাপুরের জাতির জনক লি কুয়ান ইউ। লি কুয়ান ইউ, জাতির জনক লি কুয়ান ইউ। লি কুয়ান ইউ, ঠিক আছে। ওকে, আমরা চলে যাচ্ছি ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, লেখেন জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র। জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র। মুদ্রাটা পরীক্ষায় আসতে পারে। রুপিয়া, রুপি না কিন্তু, মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। ওকে, জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র। লেখেন প্রথম প্রেসিডেন্ট আহমেদ সুকর্ণ, যাকে বলা হয় ব্যাংকর্ণ। আহমেদ সুকর্ণ বা ব্যাংকর্ণ নামে পরিচিত। এই হচ্ছে জাতির জনক, ইন্দোনেশিয়ার জাতির জনক আহমেদ সুকর্ণ, যার ডাকনাম হচ্ছে ব্যাংকর্ণ। এ হচ্ছে কি? ইন্দোনেশিয়ার জাতির জনক। ইন্দোনেশিয়ার জাতির জনক। ওকে, কিছু গুরুত্বপূর্ণ দ্বীপ, যেহেতু পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র, কিছু দ্বীপের নাম আমাদের জানতে হবে। যেমন সুমাত্রা, আসতে পারে সুমাত্রা কোথায়? ইন্দোনেশিয়ায়। জাভা, সুমাত্রা জাভা। তারপরে কালিমান্তান, কালি, এগুলো বিখ্যাত, হ্যাঁ। কালিমান্তান, কালিমান্তান। তারপরে সুলাওসি, আচেহো, সুলাওছি, সুলাওছি। তারপরে হচ্ছে এই তো এগুলো, আহ আমরা দিতে পারি বালি, বিখ্যাত বালি। বালিও বিখ্যাত, পরীক্ষায় আসে। আসেহো বিয়োগ বিখ্যাত, এটাও পরীক্ষায় আসে। আসেহো। ওকে, মোটামুটি ভাবে আমরা যেগুলো দেখলাম ইন্দোনেশিয়ার, আমরা এখন ইন্দোনেশিয়ার পরে লিখব মালয়েশিয়া। আমরা ইন্দোনেশিয়ার পরে লিখব লেখেন মালয়েশিয়া। লেখেন রাজধানী কুয়ালালামপুর। রাজধানী কুয়ালালামপুর। মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। আর প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া। প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া। প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া। লেখেন প্রথম রাজা। টেঙ্কু আব্দুর রহমান প্রথম রাজা।
টেঙ্কু আব্দুর রহমান লেখেন বর্তমান প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপরে প্রধানমন্ত্রী হন মুহিউদ্দিন ইয়াসিন। মুহিউদ্দিন ইয়াসিন। ওকে, মাহাথির মোহাম্মদ সম্পর্কে আর কি বলবো। মাহাথির মোহাম্মদ সম্পর্কে মোটামুটি জানেন, ডাক্তার মাহাথির মোহাম্মদ, এম মোহাম্মদ, হ্যাঁ, ডক্টর না কিন্তু। উনি এর আগে একবার ক্ষমতায় ছিলেন, 1981 সালে ক্ষমতায় আসছিলেন। 2003 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পর স্বেচ্ছায় উনি পদত্যাগ করছেন। মানুষ ক্ষমতা পায় না আর উনি পদত্যাগ করে। আবার 2018 সালে উনি বিরোধী দলের সাথে, মানে নিজের দল ত্যাগ করে বিরোধী দলে যোগদান করে আবার প্রধানমন্ত্রী হয়। 20 সালে গিয়ে আবার ক্ষমতা ছেড়ে দেয়। বুঝতে পারছেন, মানুষ পায় না আর উনি নেয় না, ব্যাপারটা হয়েছে এরকম। পূর্ব তিমুর গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ? শুধু রাজধানী দিল্লি, রাজধানীতে গুরুত্বপূর্ণ, এবং লিখবেন ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে, এছাড়া আর কিছু লাগবে না। আরেকটা লাইন লিখতে পারেন, পর্তুগিজ কলোনি ছিল। দেখেন পর্তুগিজটা কোথায় ছিল, হ্যাঁ, কলোনি ছিল। তাহলে রাজধানী দিল্লি, পর্তুগিজ কলোনি ছিল, আর ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আচ্ছা, এখানে এখন ইন্দোচীনের রাষ্ট্রগুলো দেখব। ইন্দোচীন কোনগুলো? লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এগুলোকে বলা হয় ইন্দোচীন। লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম, এই তিনটা রাষ্ট্র যাদের আকৃতি চীনের চেয়ে ছোট, অর্থাৎ এই তিনটা দেশ লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সমন্বিত রূপ, অর্থাৎ ভূরাজনৈতিক, যেটাকে বলা হয় জিওপলিটিক্যাল, সোশিও ইকোনমিক, সবই একই রকম, এবং তিনটা মিলে চীনের চেয়ে ছোট, তবে এই তিনটাই স্বাধীন দেশ। মানে তিনটি দেশের আকৃতিতে চীনের চেয়ে ছোট তবে স্বাধীন দেশ, এই তিনটাকে বলা হয় ইন্দোচীন। তাহলে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এর মধ্যে আমাদের কম্বোডিয়া নিয়ে তেমন কোনো কিছু পড়ার নাই। কম্বোডিয়ার শুধু রাজধানীটা পরীক্ষায় আসে, নমপেন, লিখে রাখবেন। কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন, এটি পরীক্ষায় আসে। কম্বোডিয়ার রাজধানী নমপেন, শুধু এইটুক লিখেন। এরপরে ভিয়েতনামেরও রাজধানী পরীক্ষায় আসে, মুদ্রা পরীক্ষায় আসে। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, মুদ্রা ডং, হ্যানয় মুদ্রা ডং, হ্যানয় মুদ্রা ডং। এই ভিয়েতনামের একজন বিপ্লবী নেতা যার নাম হচ্ছে হো চো মিন, যাকে বলা হয় আঙ্কেল বোম। হো চো মিনকে বলা হয় আঙ্কেল বোম। তিনি একজন কমিউনিস্ট নেতা ছিলেন। এই নেতাকে বলা হয় কি ভাই? আঙ্কেল বোম। তিনি হচ্ছেন আঙ্কেল বোম খ্যাত, আঙ্কেল বোম খ্যাত। ওকে, আমরা দক্ষিণ পূর্ব এশিয়া শেষ করেছি। যতটুকু পড়াইনি এটা লাগবে না, এই কারণে পড়াইনি, এর বেশি আমাদের দরকার নাই। আমরা এখন ওই যে মধ্য এশিয়া, যেগুলো ইস্তান,
ওই স্থানগুলো 5টা রাষ্ট্র দেখিয়ে এই কয় মিনিটে আমরা শেষ করতে পারি কিনা। তাহলে আমাদের কাছে দূরপ্রাচ্য আর পশ্চিম মানে পূর্ব আর পশ্চিম এই দুইটা জিনিস আমাদের বাকি থাকবে। দুইটা জিনিস আমরা নেক্সটে শেষ করব। আর মধ্য এশিয়ার আসলে কি পড়া লাগবে কিনা বা বাকি আছে কিনা এতটা ইম্পর্টেন্ট কোনো কিছু নাই মধ্য এশিয়ার মধ্যে, ঠিক আছে? মধ্য এশিয়ায় ইম্পর্টেন্ট তেমন কিছু নয়, যে কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান নিয়ে যা পড়াইছি ওইগুলোই, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু নাই ওখানে, ঠিক আছে? এখন বলেন আমরা কি পশ্চিম এশিয়ায় ঢুকবো না এখানে ক্লোজ করব আজকে? পশ্চিম এশিয়ায় মানে মধ্য এশিয়া মধ্যপ্রাচ্যে গেলে আপনার হচ্ছে ওই প্যালেস্টাইনে গেলে সময় লাগবে, বাকিগুলোতে সময় লাগবে না। আপনারাই বলেন কোনটা চান, আজকে এখানেই শেষ করব না মধ্যপ্রাচ্যে ঢুকবো? আপনারা চাইলে আমার সমস্যা নেই। কথা বলেন, আপনারা কথা বলেন। স্টার্ট করেন। আজকে এখানেই থাক, এই যে ভিন্ন ভিন্ন মতামত ক্লোজ করেন স্যার। দেখি কোন দিকে ভোট বেশি পড়ে। স্যার পড়ান স্যার, তাহলে নেক্সট ডে শুরু করেন, একসাথে শেষ হবে। আচ্ছা, শেষ করেন। কি শেষ করব? পুরো এশিয়া? পুরো এশিয়া শেষ করব? পড়ান স্যার, পড়ান স্যার, পড়ান স্যার। বাহ, বিশাল এনার্জি। ঠিক আছে, কিছু পড়াই, মানে কিছু পড়াই, সবার কথাই রাখি, হ্যাঁ? পশ্চিম এশিয়ার কিছু পড়াই দিই। আমি বললাম না এবার জিকে ব্যাচ নিয়ে আমি সিরিয়াস, দেখবেন এই সিরিয়াস সার্ভিসটাই পাবেন, ঠিক আছে? পশ্চিম এশিয়া প্রথমে লেখেন কুয়েত, যেখানে সময় বেশি দেওয়া দরকার না, আবার ক্রাইসিসে গিয়ে কিছু জিনিস পাবো যে জিনিসগুলো আমাদের লাগবে। এটার মুদ্রাটা পরীক্ষায় আসে, মুদ্রা হচ্ছে দিনার, সাথে সাথে কিন্তু রাজধানী মুদ্রা সাজেশনটাও পেয়ে যাচ্ছেন, এর বেশি কিছু কিন্তু লাগবে না, ঠিক আছে? কুয়েত নিয়ে আর কিছু নাই। ইরান, ইরানের মূল পড়ালেখা হচ্ছে ইসলামী বিপ্লব, যেটা আমি বৈশ্বিক ইতিহাসের মধ্যে পড়াবো, ইসলামী বিপ্লবটা। শুধু এখান থেকে লিখবেন শেষ রাজা, এটাও পড়াবো ইসলামী বিপ্লবের মধ্যে। রেজা শাহ পাহলভী। অ্যাকচুয়ালি আমার ক্লাসের স্টাইল সারা বাংলাদেশে কারোর সাথে মিলবে না। আমি পশ্চিম থেকে পূর্ব দিকে পুরো পৃথিবীটাকে 5টা ভাগে আমি রিভিশন দেওয়াই। যেমন আপনি মানচিত্র পড়তে গিয়ে পুরো পৃথিবীটা দেখছেন, অঞ্চল পড়তে গিয়ে আবার দেখছেন, দেশ পড়তে গিয়ে আরেকবার দেখবেন, ইতিহাস পড়তে গিয়ে আরেকবার দেখবেন, সংগঠন পড়তে গিয়ে আরেকবার দেখবেন, একবারে ওইভাবে গুছিয়ে পড়াবো, বুঝতে পেরেছেন? রেজা শাহ পাহলভী, ইনি হচ্ছেন ইরানের শেষ রাজা। ইরানের রাজধানী আর মুদ্রা ইম্পর্টেন্ট। রাজধানী তেহরান, মুদ্রা, মুদ্রা লেখেন সবাই তুমান, লেখেন মুদ্রা তুমান। এরপর লেখেন ইরাক, ইরাকের মুদ্রা হচ্ছে দিনার, ইরাকের মুদ্রা হচ্ছে দিনার, আর রাজধানী হচ্ছে বাগদাদ। এই দুইটি গুরুত্বপূর্ণ। আপাতত ইরাক নিয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই। বাগদাদ গুরুত্বপূর্ণ আর কিছু নাই। আমি আমার কোর্স প্ল্যান অনুযায়ী নিচ্ছি ভাইয়া, কোর্স প্ল্যান অনুযায়ী নিচ্ছি। কোর্স প্ল্যানের বাইরে কি নিচ্ছি দেখেন তো, আমি তো কোর্স প্ল্যান দিয়েছি মনে হয় আপনাদেরকে। হ্যাঁ, কোর্স প্ল্যানে মনে হয় এশিয়া একটা ক্লাস ছিল, একটু বেশি লেগে যাবে, গতকালকে একটু কম পড়াইছি, সমস্যা নেই।
টেনশন করেন না আপনারা, হ্যাঁ, প্রবলেম হবে না। আর যেগুলো দিচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, না দিলে কেমন হবে? লেখেন তুরস্ক। কোর্স প্ল্যান তো এই গ্রুপে দিয়ে দিয়েছি মনে হয় আপনাদেরকে আগে। কি সবাই ওর সাথে এভাবে মোটামুটি নিতে থাকলে আপনার প্ল্যানিং নষ্ট হবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, বুঝিনি, আসলে পুরোটা বুঝিনি। লেখেন তুরস্কের রাজধানী, আমরা রাজধানী অনেক সময় ইয়ে দিয়ে দেই, ইস্তাম্বুল দিয়ে দেই ভুলে, ইস্তাম্বুল কিন্তু রাজধানী না, এটার রাজধানী হচ্ছে আঙ্কারা। রাজধানী আঙ্কারা। মুদ্রা লিরা। লিরা। মুদ্রা হচ্ছে লিরা। প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক। কামাল আতাতুর্ক। প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক। আহ এই যে মোস্তফা কামাল আতাতুর্ক, যিনি হচ্ছেন তুরস্কের, মানে আধুনিক তুরস্কের জনক, লিখে রাখেন আধুনিক তুরস্কের জনক। লেখেন সিরিয়া। সিরিয়া। সিরিয়া লেখেন, সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্কো। রাজধানী হচ্ছে দামেস্কো। বিখ্যাত শহরের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আছে সিরিয়ার, যেখান থেকে পরীক্ষায় আসে প্রশ্ন, যেমন আলেপ্পো। এই আলেপ্পোটা মনে রাখবেন, বিখ্যাত শহর আলেপ্পো। তারপরে পালমিরা, পালমিরাও ইম্পর্টেন্ট, পালমিরা। তারপরে ইদলিব, পালমিরা, ইদলিব, এইগুলো ইম্পর্টেন্ট। সিরিয়া নিয়ে একটা রাজনৈতিক প্রবলেম আছে, এটা আপনারা জানেন, বাশার আল আসাদ সরকার নিয়ে, এগুলো ক্রাইসিসের মধ্যে কথা বলা যাবে। এরপরে হচ্ছে মোটামুটি ইয়েমেন, সৌদি এগুলো লাগবে না, এগুলো অন্যভাবে আসবে, লেবানন আসবে অন্যভাবে। ইসরায়েল প্যালেস্টাইনে আজকে ঢুকবো না। ঠিক আছে, ইসরায়েল প্যালেস্টাইন একটু বেসিক পড়াই দিই, ক্রাইসিস পরে পড়বা না, হ্যাঁ, ক্রাইসিস যেহেতু পড়বোই আজকে, ইসরায়েল প্যালেস্টাইন শেষ করে দিই, তার মানে পশ্চিম এশিয়া শেষ হতে যাচ্ছে, হ্যাঁ। ওকে, ইসরায়েল লেখেন, ইসরায়েল লেখেন পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। রাজধানী আসে পরীক্ষায় জেরুজালেম। রাজধানী হচ্ছে জেরুজালেম। মুদ্রার নাম শেকেল। মুদ্রার নাম শেকেল। ভাষা দুইটা, হিব্রু আর আরবি। হিব্রু আর আরবি। লেখেন প্রথম নারী প্রধানমন্ত্রী। প্রথম নারী প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার। প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে গোল্ডা মেয়ার। ওকে, লেখেন 1948 সালে 14ই মে স্বাধীনতা লাভ করে।
স্বাধীনতা লাভ করে, এটা হলো ব্রিটেনের কাছ থেকে লাভ করে। লিখবেন প্রথম স্বীকৃতি দেয়। প্রথম স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এই 14 তারিখ রাত 12টা 1 মিনিটে প্রথম স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। প্রাইমারিতে আসছে সেদিন প্রথম মুসলিম রাষ্ট্র আলজেরিয়া। প্রথম মুসলিম রাষ্ট্র হচ্ছে আলজেরিয়া, স্বীকৃতি দেয়। আরো ইতিহাসের মধ্যে অনেক কিছু আসবে ইসরায়েল নিয়ে। আমরা প্যালেস্টাইনে চলে যাই, সবাই প্যালেস্টাইনে চলে যাই। এইটুক লেখা হইলে ডান লেখেন সবাই একটু, এইটুক লেখা হইলে ডান লিখবেন। ও ভালো কথা বলছেন, এখন বুঝছি মতামত, আমি মোটামুটি পড়ছি না, আপনি ভালো কথা বলছেন, মতামত নেওয়া যাবে না, ঠিকই বলছেন। ওকে, দেখেন পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য কিন্তু পড়াই ফেললাম। প্যালেস্টাইন হইলেই মধ্যপ্রাচ্য শেষ, যেগুলো বাদ দিছি এগুলো ইম্পর্টেন্ট না। আর আপনারা একটা বই দেখে আপনারা প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু পড়বেন, আর এই খাতার বাইরে কিছু লাগবে না, প্রিভিয়াস কোশ্চেন পড়বেন। যারা আমার বই নিছেন তারা আমার বই থেকে পড়বেন। বই মোটামুটি পাঠিয়েছি, 2-1জনেরটা বোধহয় আজকে যারা অর্ডার করছেন তাদেরটা পাঠানো হয় নাই, কালকে পাঠাবো আর কি, সময় পাইনি আজকে। ফিলিস্তিন, সবাই লেখেন ফিলিস্তিন, লেখেন রাষ্ট্র ঘোষণা। ফিলিস্তিন কিন্তু স্বাধীন না, তবে একটা রাষ্ট্র হিসেবে ঘোষণা হয়েছে। এটা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ঘোষণা করে 1988 সালের 15 নভেম্বর। 1988 সালের 15 নভেম্বর। ওদের রাজধানীও জেরুজালেম, কিন্তু ওদের রাজধানী ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় যখন ছিল, কি বলে ট্রাম্প ছিল, তখন ও কিন্তু ঘোষণা করে আসে যে জেরুজালেমই হচ্ছে ইসরায়েলের রাজধানী। ঠিক আছে, কিন্তু প্যালেস্টাইনেরও রাজধানী। হ্যাঁ, আচ্ছা, বিখ্যাত শহর থেকে পরীক্ষা আসতে পারে, যে কোনো একটা শহর তুলে দিয়ে বলতে পারে যে এটা কোন দেশের শহর, যেমন গাজা, রামাল্লা। গাজা, রামাল্লা, জেরিকো, লেখেন গাজা, রামাল্লা, জেরিকো। এই জেরিকোটা হচ্ছে একটা প্রাচীনতম শহর। জেরিকো এটা হচ্ছে প্রাচীনতম শহর, প্রাচীনতম শহর। জেরিকো হচ্ছে প্রাচীনতম শহর। এই ফিলিস্তিনে আবার লিখবেন পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠিত হয় 1964 সালে। প্রধান, পিএলও প্রধান ছিলেন ইয়াসির আরাফাত। এই ইয়াসির আরাফাত হচ্ছেন যিনি রাষ্ট্রপ্রধান না হয়েও, ইয়াসির আরাফাত রাষ্ট্রপ্রধান না হয়েও রাষ্ট্রপ্রধানের মর্যাদা পান, তিনি ছিলেন এটা প্রধান। তবে মাহমুদ আব্বাস এটার মানে ছিলেন, চেয়ারম্যান ছিলেন। পিএলও প্রধান ছিলেন হচ্ছে ইয়াসির আরাফাত, আর প্রতিষ্ঠার সময় চেয়ারম্যান ছিলেন মাহমুদ আব্বাস। মাহমুদ আব্বাস, আবু মাজেম, তার ডাকনাম ছিল আবু মাজেম।
এরপরে অসলো চুক্তি সহ যে পিএলও শান্তি চুক্তি, উইঘুর চুক্তি যেগুলো আছে প্যালেস্টাইনের সাথে, প্যালেস্টাইন ইসরায়েল চুক্তি আছে, যা আছে এগুলো আবার চুক্তির মধ্যে পড়াবো। এগুলো আর এই রাষ্ট্রের মধ্যে পড়াইতে চাই না, এখানে এগুলোর আলোচনা হবে না। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ফিলিস্তিন হইছে? ফিলিস্তিন হইলে একটু কমেন্টস করেন, ফিলিস্তিন হইলে কমেন্টস করবেন। ফিলিস্তিন হয়েছে আশা করি। আজকে এ পর্যন্ত মোটামুটি আমরা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, চীন, মঙ্গোলিয়া ওইদিকে আমরা একটু যাব নাকি পড়াবো? বলেন দেখি কার কার এনার্জি আছে, দেখি হাত তোলেন কার কার এনার্জি আছে। আজকে তো অনেক লেখাইছি, কার কার এনার্জি আছে হাত তোলেন, দেখেন দেখি পড়াবো কিনা, কার কার এনার্জি আছে দেখি। এই এনার্জি, দেখি এনার্জি কারা কারা, দেখি। স্যার পিডিএফ আশা করি কালকে পেয়ে যাবেন। শুভরাত্রি স্যার, ও বিদায় দিয়ে দিচ্ছেন আমাকে। ইয়েস স্যার, শেষ করে দেন মা গো। আসি স্যার। আচ্ছা, যদি বেশি আমাকে উস্কান তাহলে কিন্তু জাপান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এগুলো পড়াই ফেলবানে। কারণ কি, এগুলো পড়াইতে 10 মিনিট লাগবে না, এখানে বেশি তথ্য নাই। কিন্তু সিন পড়াবো না। এনার্জি আছে, এই এনার্জি আছে তো ভালো, খারাপ কি? ঠিক আছে, দুষ্টমি করে লাভ নেই, কারণ মোট কথা হচ্ছে আপনার নিতে পারতে হবে এবং পড়তে হবে। হ্যাঁ, আমরা আগামী কালকে একটা পরীক্ষা দিব, বিভিন্ন অঞ্চলের উপরে একটা পরীক্ষা কালকে দিব। ঠিক আছে, কালকে একটা পরীক্ষা হবে। ওকে, হরলিক্স খেয়ে আসছি তাই শক্তি পেয়েছি। আচ্ছা বাবা, ভালোই তো। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ ক্লাস উপভোগ করার জন্য। যদিও বোরিং ক্লাস, অনেক লিখতে হয়েছে, ইনফরমেশন নিতে হয়েছে। হ্যাঁ, বাসায় পড়তে হবে, এটা হচ্ছে বড় কথা। আর 3-4টে প্রশ্ন তো এশিয়া থেকে থাকে, এশিয়াটাকে একটু সময় দিয়েই পড়া উচিত। যে জায়গাটা থেকে প্রশ্ন থাকবে সেই জায়গায় সময় বেশি দেওয়া উচিত। ভালো থাকেন, টাটা।